গল্প পাঠের আসরের আগের পর্বে আমরা শুনছিলাম প্রেমেন্দ্র মিত্রের মাহুরী কুঠিতে এক রাত। আজকের পর্বে রইল তার শেষাংশ। আমার বন্ধু বিমল, তার সঙ্গেই ভূতের অস্তিত্ব নিয়ে এক তর্কাতর্কিতে বিমল আমায় বলে মাহুরী কুঠির কথা। ভেরেন্ডির জঙ্গলে বিমলের খনি এলাকায় রয়েছে অভিশপ্ত যে কুঠি বাড়ি। তার পরদিন বিমল তার কর্মস্থানে চলে যাবার পর আমি জরুরি একটা টেলিগ্রাম পাই। তাতে লেখা, বিমলের খুব বিপদ। পড়িমড়ি করে ছুটে আসি ভেরেন্ডির জঙ্গলে। জানতে পারি আমার সঙ্গে তর্ক করেই জেদ চেপে যায় বিমলের। মাহুরী কুঠিতে রাত কাটাতে গেলে তাকে ভোরবেলা আহত অবস্থায় পাওয়া যায়। সেদিন বিকেলেই বিমলের মৃত্যু হয়। তারপর এদেশের লোকের, বিশেষত অশিক্ষিত কুলি মজুরদের মধ্যে কুসংস্কার অত্যন্ত বেশি। তাই ইঞ্জিনিয়ার বাবুকে যে ভূতেই ফেলে দিয়েছে সে বিষয়ে তাদের কোনো সন্দেহ নেই। সেই জন্যে বিমলের মৃত্যুর পর তার সৎকার করেই তারা সদল বলে খনির বস্তি থেকে চম্পট দিয়েছে। আমি সেই জন্যেই সকালে এসে কাউকে কোথাও দেখতে পাইনি। বেচারা রামদিনও পালিয়েছিল। যাওয়ার সময় তবু বুদ্ধি করে স্টেশনে আমার ঠিকানায় একটা তার করে দেয়। আগেই রওনা হওয়ার দরুন আমি সে তার পাইনি। যে স্টেশন মাস্টার সে তার নিজের হাতে পাঠিয়েছিল, তার অদ্ভুত আচরণের ও কথাবার্তার মানে এবার আমার কাছে একটু স্পষ্ট হলো। যার কাছে সমস্ত খবর পেলাম, ব্যঙ্গচিত্রের চেহারার মতো সেই অদ্ভুত লোকটি রামদিন। আজ সকালবেলায় সে সাহস করে বাবুর জিনিসপত্র তদারক করতে কিংবা চুরির মতলবে সে যে কারণেই হোক ইঞ্জিনিয়ার বাবুর কুঠিতে এসেছে। এই সমস্ত ব্যাপার শোনবার পর আমার মনের অবস্থা যা হলো তা বর্ণনা করা অসম্ভব। বিমলের এই পরিণামের কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কিন্তু এই ব্যাপারের পর চুপ করে চলে যাওয়া তো আমার পক্ষে অসম্ভব। ভূতই হোক আর যাই হোক, এই ব্যাপারের একটা রহস্যভেদ যে আমাকে করতেই হবে, তখন এ সংকল্প আমি ঠিকই করে ফেলেছি। ভেরেন্ডির জঙ্গল থেকে নিকটস্থ থানা প্রায় এক বেলার পথ। দুপুরে রামদিনকে সেখানে খবর পাঠিয়ে আমি রাতের জন্য প্রস্তুত হতে লাগলাম। আর কিছুর জন্য না হোক, অন্তত বিমলের কাছে দেওয়া আমার প্রতিশ্রুতি রাখবার জন্যই মাহুরী কুঠিতে আমাকে এক রাত কাটাতেই হবে। আর তার জন্য আয়োজন অবশ্য বেশি কিছু করার নেই, শুধু একটা জোরালো বৈদ্যুতিক টর্চ ও একটা ছোট লোহার রডই আমি সঙ্গে নেব ঠিক করলাম। সন্ধ্যের আগে রামদিনের ফিরে আসবার কথা, কিন্তু সন্ধে প্রায় 7টা গড়িয়ে গেলেও রামদিনের কোনো পাত্তা পাওয়া গেল না। মুখে আমায় কথা দিলেও ভূতের ভয়েই যে সে শেষ পর্যন্ত সরে পড়েছে সেটা বুঝতে পারলাম। কিন্তু পুলিশের লোকেরও দেখা নেই কেন? রামদিন কি তাহলে থানায় খবরটা দেয়নি? জঙ্গলের মাঝে পরিত্যক্ত খনির বস্তিতে তখন আমি সম্পূর্ণ একা। রাত 9টা বাজবার পর আর অপেক্ষা করতে পারলাম না। পুলিশের লোক আসুক বা না আসুক, মাহুরী কুঠিতে আমায় একাই যেতে হবে। বিমলের বাংলো থেকে মাহুরী কুঠি বেশি দূর নয়। দিনের বেলা বাড়িটিকে ভালো করে লক্ষ্য করে দেখেছি। প্রকাণ্ড দোতলা 2 মহলা কুঠি। কি খেয়ালে যে এখানে এত বড় বাড়ি কেউ নির্মাণ করেছিল সেটা বোঝা কঠিন। বাড়িটির অবশ্য অত্যন্ত ভগ্নদশা। বড় বড় গাছ তার দেওয়াল ভেদ করে বেড়ে উঠেছে। বাইরের দিকের ঘরগুলির জানলা দরজার কোনো চিহ্ন নেই। এই শুকনো দেশেও ভিতরের ঘরগুলিতে শ্যাওলা ও আগাছা জন্মেছে প্রচুর। ভাঙা দেউড়ি দিয়ে বাইরের মহল পার হয়ে গেলে ভিতরের মহলে ওপর নিচে অসংখ্য গোলক ধাঁধার মতো যে সমস্ত ঘর পাওয়া যায়, দিনের বেলাতেও সেগুলি অন্ধকার।
দরজা জানালা অধিকাংশেরই নেই, যেগুলির আছে সেগুলিও কবজা থেকে খুলে পড়েছে। আসবাবপত্র এখনো অনেক ঘরে অত্যন্ত জীর্ণ অবস্থায় টিকে আছে, শুধু বোধ হয় ভূতের ভয় চোরে এখনো সেখানে প্রবেশ করতে পারেনি বলে। অমূলক ভয় আমার নেই, তবুও টর্চ হাতে বাইরের দেউড়ি দিয়ে মাহুরি কুঠিতে প্রবেশ করবার সময় নিজের অনিচ্ছা সত্ত্বেও গা যে ছমছম করে উঠছিল না, তাই বা বলি কি করে। এমন গাঢ় জমাট অন্ধকারের সঙ্গে আমার সত্যি কখনো পরিচয় হয়নি। টর্চের আলোতে যেন তাকে সবলে কেটে কেটে বেরোতে হচ্ছে। বাইরের মহলের ওপর নিচে সমস্ত ঘরগুলো ঘুরে দেখে ভেতরের মহলে ঢুকলাম। নিচের ঘরগুলোর দুর্দশা অত্যন্ত বেশি। আগাছা প্রায় মেঝে ছেয়ে ফেলেছে। ইট সুরকি পাথর জায়গায় জায়গায় পড়ে আছে স্তূপাকার হয়ে। ঘরগুলোতে ঢোকাও বিপজ্জনক। সে সমস্ত ঘর ছেড়ে এবার ভগ্নপ্রায় সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম। দোতলার ঘরগুলো তুলনামূলকভাবে এখনো অনেকটা ভালো অবস্থায় আছে। একটার পর একটা ঘর টর্চের আলোয় ভালো করে পরীক্ষা করে যেতে যেতে কোনো অস্বাভাবিক কোনো কিছু নজরে পড়েনি। বিমলের মৃত্যুর রহস্য এ বাড়ির সঙ্গে জড়িত না থাকলে অনায়াসে মনে করা যেত যে নেহাত কুসংস্কারের দরুনই এখানকার লোক এই পুরো বাড়িটাকে এমন বিভীষিকাময় করে তুলেছে। বাড়িটির একটি বিশেষত্ব অবশ্য আগেই উল্লেখ করেছি। ঘরগুলো এমন বিশৃঙ্খলভাবে সাজানো, যেখানে সেখানে দরজা ঘুলঘুলি প্রভৃতি এমনভাবে বসানো যে সব শুদ্ধ একটা বিরাট গোলক ধাঁধা বলে মনে হয়। এক ঘর থেকে আরেক ঘরে যেতে পথ গুলিয়ে ফেলবার সম্ভাবনা অত্যন্ত বেশি। সম্প্রতি সত্যি তাই গুলিয়ে ফেলেছি বলে মনে হচ্ছিল। এই খানিক আগে যে ঘর ছেড়ে গেছি সেই ঘরেই আবার ঘুরে এসে সবিস্ময়ে দাঁড়িয়ে পড়েছি। ওপরে উঠবার সিঁড়িটাও যে ঠিক কোন দিকে বুঝতে পারছিলাম না। খানিক চুপ করে দাঁড়িয়ে থেকে মাথাটা ঠিক করে নিয়ে আবার এগুতে যাব, এমন সময় পায়ে কি যেন একটা ঠেকল। টর্চের আলো সেখানে ফেলে অত্যন্ত বিস্মিত হয়ে গেলাম। জিনিসটা আর কিছু নয়, একটা চামড়ার ব্যাগ, এবং এই ব্যাগটির সঙ্গে আমি দীর্ঘদিন পরিচিত। কলকাতায় বিমলের কাছে আমি এটা দেখেছি এবং তার সুন্দর চামড়ার কাজের প্রশংসাও করেছি। ব্যাগটা কুড়িয়ে নিয়ে খুলে ফেলে আরো আশ্চর্য হয়ে গেলাম। ব্যাগের ভেতর একটা খোপে সুতো দিয়ে বাঁধা একতাড়া কড়কড়ে নতুন 10 টাকার নোট, আরেকটি খোপে খুচরো কয়েকটি টাকা পয়সা ও একটি ছোট কাগজের টুকরো। এই কাগজের টুকরোটি দেখেই আমি চিনলাম নিজের হাতে বিমলকে এই কাগজে আমি আমার ঠিকানা লিখে দিয়েছিলাম। তাহলে বিমল তার মৃত্যুর আগের রাত্রে এই ঘরে ঢুকেছিল। এই বিষয়ে আমার আর কোনো সন্দেহ রইল না। কিন্তু এই ব্যাগটা তার পকেট থেকে পড়লই বা কি করে? আর শত্রুর হাতে যদি তার প্রাণটাই গিয়ে থাকে, তাহলে এই ব্যাগ তারা ছোঁয়নি কেন? ব্যাগের ভিতর তো টাকা পয়সাও আছে। টর্চের আলো এবার আমি ঘরটা খুব ভালো করে তন্ন তন্ন করে খুঁজলাম। ঘরটা আকারে বেশ বড়। অন্যান্য ঘরের চেয়ে আসবাবপত্র একটু যেন বেশি। দুটো ভাঙা তক্তাপোষ, একটা পা ভাঙা টেবিল, দেওয়ালে লাগানো একটা কাঠের উইয়ে খাওয়া বড় আলমারি ছাড়া খুচরো আরো অনেক জিনিস ঘরময় ছড়ানো ছিটানো। ভালো করে দেখলাম,
যদি বিমলের আরও কোনো চিহ্ন পাওয়া যায়। কিন্তু না, বিমলের আর কোনো চিহ্ন সেখানে পেলাম না। এমনকি কাল যে সে এখানে এসেছিল তারও কোনো পরিচয় নেই। তবু এই ঘরেই রাতটা কাটাবার সংকল্প আমি তখন করে ফেলেছি। মনে মনে ঠিক করলাম এই ঘরেই আমি বাকি রাতটা কাটাবো। রাত কাটাবার ব্যবস্থা আমার করাই ছিল। পকেট থেকে মোমবাতি বার করে একটা ভাঙা তক্তপোষের উপরে সেটা জেলে ফেললাম। টর্চের আলো তো আর সারা রাত জ্বালা যায় না। বাতিটা জেলে তক্তপোষের ওপর বসতে গিয়ে কিন্তু উঠে পড়তে হলো। পাশের ঘরে হঠাৎ হুড়মুড় করে কি একটা ভারী জিনিস পড়ে যাওয়ার শব্দ। এতক্ষণ এই পুরো বাড়িতে এই ধরনের কোনো শব্দ কিন্তু শুনিনি। টর্চটা তুলে পাশের ঘরে গিয়ে কিন্তু প্রথমটা একেবারে বিমূঢ় হয়ে গেলাম। হুড়মুড় করে পড়বার মতো কোনো জিনিসই সেখানে নেই, অথচ আমি স্পষ্ট শুনলাম যে সেই শব্দটা হলো। হতভম্ব হয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে আবার আগের ঘরে ফিরে এলাম। বাতিটা ইতিমধ্যে কেমন করে নিভে গেছে কে জানে। দেশলাই বার করে সেটা জ্বালাতে গিয়ে আর জ্বালা হলো না। বাইরের বারান্দায় চটি পায়ে দিয়ে ফটফট করে চলার স্পষ্ট শব্দ কানে এলো। ঝড়ের মতো এবার আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম, কিন্তু টর্চ ফেলবার আগেই শব্দটা থেমে গেছে। টর্চ ফেলে অবাক হয়ে দেখলাম সত্যি দুটো মানধাতার আমলের শুকনো চিমড়ে ছেঁড়া বেহারি চটি সেখানে পড়ে রয়েছে। না, ভয় তখনও আমি পাইনি, বরং দৃঢ় বিশ্বাস হচ্ছিল যে কোনো দুষ্ট লোকের কারসাজি এটা। তারা হয়তো আমাকে ভয় দেখানোর জন্যই এই কাজটা করছে। ঠিক করলাম এই কারসাজির সমুচিত শাস্তি দিতে হবে। চটি দুটো হাতে করে তুলে নিয়ে আবার ঘরে ফিরলাম। বাতি জেলে গ্যাঁট হয়ে ভাঙা তক্তপোষের উপর বসলাম ঘটনার পরিণতি দেখবার জন্য। ভুতুড়ে চটি যদি হয় তো আমার চোখের সামনেই চলুক দেখি কেমন ভূত সে। মিনিট 10 কোনো কিছুই হলো না। ভুতুড়ে চটির ক্ষমতার বহর দেখে তখন নিজের মনেই হাসছি। এমন সময় সত্যিই সমস্ত গা কাঁটা দিয়ে উঠল। চুপি চুপি আমার পেছনে কে যেন স্পষ্ট আমার নাম ধরে একবার ডাকলো। মোমের বাতিতে ঘরে তেমন আলো না হলেও সব পরিষ্কার দেখা যাচ্ছে। পেছনে কেউ কোথাও নেই। তবে এই শব্দ এলো কোথা থেকে? না না, এ আমার মনের ভুল। কিন্তু এরকম মনের ভুল হওয়াও তো ভালো লক্ষণ নয়। ভয় পেয়ে যাদের মাথা খারাপ হয়ে যায় তারাই তো চোখে নানা রকম ভুল দেখে, কানে নানা রকম আওয়াজ শোনে। না, এবার আরো সতর্ক এবং সজাগ হয়ে থাকতে হবে। নিজের মনের ভুলে যদি ভয় পাই তাহলে সেটা আরো লজ্জাকর ব্যাপার হবে। না না না, আমি এ সমস্ততে বিশ্বাস করি না। এগুলো নিতান্তই অলৌকিক একটা ব্যাপার এবং আমার মনের ভুল। নিজেকে এটা বুঝিয়ে হাত ঘড়ির দিকে তাকালাম। রাত প্রায় 12:30। এতক্ষণ যে শুধু ঘরগুলোর মধ্যে ঘোরাফেরা করতে করতেই কেটে গেছে বুঝতে পারিনি। শীতকালের ভোর হতে এখনো প্রায় 6 ঘন্টা বাকি। এই 6 ঘন্টায় শুধু ঘুমে চোখ জড়িয়ে না আসে এটুকুই দেখতে হবে। বসে থাকলে পাছে ঘুম আসে, তাই জন্যে পায়চারি করবার জন্যে উঠে দাঁড়ালাম। কিন্তু কি আশ্চর্য,
আমার প্রত্যেক পা ফেলার শব্দের সঙ্গে সঙ্গে বাইরে যেন আরো একটা সেরকম শব্দ শোনা যাচ্ছে। সে যদি কারোর পায়ের শব্দ হয় তাহলে তাহলে তার চেহারাখানা যে কি রকম হবে সেটা কল্পনা করাও কঠিন। বারান্দায় একটা হাতি হাঁটলেও অমন শব্দ হতো না। পায়চারি করতে করতে ইচ্ছে করে কয়েকবার থমকে দাঁড়ালাম। বাইরের শব্দটাও অমনি থেমে গেল। আবার যখন চলতে শুরু করলাম তখন আবার সেই শব্দ শোনা গেল। এবার ব্যাপারটা দেখতে বাইরে যেতেই হলো। টর্চ নিয়ে সমস্ত পথটা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু সবই বৃথা। কেউ কোথাও নেই, কোনো কিছুর চিহ্ন পর্যন্ত নেই। ফিরে এসে দেখি আলো আবার নিভে গেছে। ব্যাপারটা ক্রমশই বিরক্তিকর হয়ে দাঁড়াচ্ছিল। দেশলাইটা বার করছি, এমন সময়, আলো ছিল না ভূপেন। মিথ্যে কথা বলে লাভ নেই। সমস্ত শিরদাঁড়া পেয়ে একটা বরফ গলানো জলের মতো স্রোত নেমে সারা শরীরকে অবশ করে দিলে। এই যে স্পষ্ট বিমলের গলা। খানিকক্ষণ শুকনো গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। তারপর জড়িত স্বরে কোনো রকমে বললাম, কে তুমি? আমি বিমল, দোহাই তোমার, আলো ছিল না। কেন? তাহলে আমার এখানে থাকা যে হবে না। তোমাকে দুটো কথা বলে যেতে চাই, তাও বলতে পারবো না। তুমি ভয় পেয়েছো ভূপেন? ধরা গলায় ডঙ্কিলে বললাম, না। তাহলে টর্চ না জেলে এগিয়ে এসে তক্তাপোষটায় বসো। আমি হাতড়ে হাতড়ে তক্তপোষটায় এসে বসলাম। অন্ধকারে আবার শোনা গেল, তুমি আসাতে কি খুশি যে হয়েছি তা বলতে পারি না। কথাটা শুনে নিজে যথেষ্ট খুশি না হলেও বললাম, ও তাই নাকি? হ্যাঁ, তুমি না এলে আমায় এইখানে কতকাল যে বন্দি হয়ে থাকতে হতো কে জানে। কেন? এই দুটো দরকারি কথা না বলে পৃথিবী ছেড়ে যেতে পারছিলাম না। পৃথিবী ছেড়ে মানে কোথায় যাবে? খানিকক্ষণ কোনো উত্তর পাওয়া গেল না। আবার জিজ্ঞাসা করলাম, কোথায় গেলে? কোথায় যাবে বললে না? সে কথা জানতে চেও না, তোমাদের জানবার অধিকারও নেই। কিন্তু তুমি কি বরাবর এখানে আছো? হ্যাঁ, বরাবরই বলতে পারো। যতক্ষণ তুমি এসেছো তোমার পাশে পাশেই ঘুরে বেরিয়েছি। এখন একটু তোমার পাশে বসবো। তাড়াতাড়ি বললাম, না না না, কি দরকার? মানে ওই শব্দ টব্দ কি তুমিই করছিলে? না, আমি নই, ওসব ওরা করছে। সভয়ে সবিস্ময়ে বললাম, ওরা? হ্যাঁ, ওরাও আছে। ওরাও এরকম করতে ভালোবাসে। আমার কিন্তু এসব ভালো লাগে না। তবে থামলে কেন?
তবে তবে অনেক দিন পৃথিবীতে থাকলে বিরক্তি আসে, তখন ওই সব বদ খেয়াল হয়। আমি বললাম, ওরা কি অনেক দিন আছে? হ্যাঁ, অনেক দিনই বলতে পারো। যুধমল তো মানসিংহের সঙ্গে মন সপ্তার হয়ে এসেছিল, আর দেবদত্ত অশোকের সময়ে। কিন্তু এতদিন ওরা এখানে কেন আছে? কি করবে, মায়ার বন্ধন সে বড় কঠিন জিনিস। ও, আমি না এলে তুমিও যেতে পারতে না? বোধহয় না। তখন ওইসব বদ খেয়াল? তাও হয়তো হতো। এখনই তো মাঝে মাঝে কি এরকম নিষ্পিস করে। কি নিষ্পিস করে? হাত? যাকে হাত বলো না, তবে এইবার গলার স্বরে অত্যন্ত অস্বস্তি বোধ করলাম। যাজ্ঞে ভাই, তোমার কি কথা ছিল না, যেটা বললেই তোমার ছুটি? হ্যাঁ, ছুটি, একেবারে ছুটি। একটু ভয় ভয়ে জিজ্ঞেস করলাম, বলা হলেই তুমি চলে যাবে তো? তৎক্ষণাৎ। কিন্তু তুমি চলে গেলে যদি এই যোধমল আর দেবদত্ত? না না, ওরা তো আমার কোনো অনিষ্ট করবে না, আমার বারণ আছে তো। তবে বলো বলো এবার। এই বলছি। ও আবার কি? ও কিছু না। কিন্তু হেঁচকির মতো কি একটা শোনালো যেন। পাগল, হেঁচকি কোথায়? কিন্তু ওকে তো আমরা হেঁচকেই বলি। ও আমাদের ভৌতিক দেহের একটা বুৎকার। না ভাই, এটা হেঁচকি। এটা ভূতকার। আমি তাহলে আলোটা জ্বালছি। দোহাই তোমার, এখনো আমার কথা বলা হয়নি। ওসব কথা পথা তুমি পরে বলে ফোন, আমি এখন একটু জলের চেষ্টা দেখি। আমাদের জল লাগে না, আর আলো জ্বাললেই আমাকে যে চলে যেতে হবে। তা নয়, তুমি খানিকক্ষণ চলে গিয়ে তোমার ওই বুৎকারটা থামিয়ে এসো। এই বলে দেশলাইটা বের করে মোমবাতিটা জ্বালাল। কিন্তু এ কি, ঘরে যে কেউ নেই। এ কি ব্যাপার? হ্যাঁ, বিমল, বিমল তুমি আছো এখানে? বিমলের কোনো উত্তরের বদলে শোনা গেল। তারপর কিছুক্ষণ বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকার পর ব্যাপারটা আমার কাছে স্পষ্ট হলো। এগিয়ে গিয়ে কড়া দুটো ধরে সজোরে কাঠের আলমারির পাল্লাটা টেনে খুলে ফেললাম। পাল্লাটা খুলতেই বেরিয়ে এলো বিমল। আমি বললাম, এ কি বিমল, তুমি সশরীরে? বিমলের গলা থেকে বেরোলো, শেষ হলো মাহুরী কুঠিতে এক রাত। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। ভালো লাগলে এক লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর এরকম আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।